Right now, we are going to do something on Greenland, whether they like it or not. We'll take over Greenland, and we're not going to have Russia or China as a neighbor. আসসালামু আলাইকুম বন্ধুরা, একবার চিন্তা করুন তো, কি সকাল সকাল আপনাদের চিন্তায় ফেলে দিলাম। চিন্তা করবেন না, কারণ চিন্তা করার দায়িত্ব আমার, আর আপনারা একটু ভাবুন। আপনি নোবেল শান্তি পুরস্কার পাননি বলে রেগে গিয়ে একটা পুরো দ্বীপ দখল করার হুমকি দিচ্ছে। না না না, আপনি না, আমার ট্রাম্প কাকু। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ঠিক এটাই ঘটছে এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে শুরু হয়ে পুরো পশ্চিমা জোট ভেঙে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বন্ধুরা, আজকের টপিক একদম ফ্রেশ, একদম টাটকা, ফ্রিজে রাখার মতো না, শীতের সবজির মতো। মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা। ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছেন, আর সেই মেসেজের কন্টেন্ট শুনলে আপনার চোয়াল খুলে যাবে। না না না, ভয় পাবেন না, এইটা সেই চোয়াল না, এটা কথার চোয়াল। পুরো ঘটনাটা ধাপে ধাপে আপনাদের নিয়ে আমি বুঝি। তবে তার আগে ভিডিওটা লাইক করে রাখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে শুরু করি। ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চান কেন? নোবেল পুরস্কার হারানোর প্রতিশোধ নাকি? তো ব্যাপারটা কি জানেন? সানডে মানে হলিডে, 18 জানুয়ারি, সবাই ছুটির মুডে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু সবার ছুটি দিলেন কিভাবে শুনুন তাহলে। ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে একটা টেক্সট মেসেজ পাঠান। টেক্সট মেসেজ একটা প্রেসিডেন্ট আরেকটা প্রেসিডেন্টকে পাঠাতে পারেন। এটা হচ্ছে আধুনিক যুগের একটা কূটনীতিক চালাচালি, কথা চালাচালি হয়ে থাকে। আপনি আধুনিক প্রযুক্তি আছে, আপনি একটা টেক্সট পাঠালেন, সব ঠিক আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকার প্রেসিডেন্ট নরওয়ের পিএমকে হঠাৎ মেসেজ করলেন কেন ঠিক এই সময়? আর সেই মেসেজে কি আছে? ট্রাম্প লিখেছেন নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অথচ তিনি 8টা যুদ্ধ থামিয়েছেন। তাই এখন তার আর শুধু শান্তির কথা ভাবার কোনো বাধ্যবাধকতা নেই বা দরকার নেই। ওরে বাপ রে বাপ, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। এটা কি কোনো স্কুলের ছেলের মতো কথা নয়? যেমন স্কুলের ছেলে, তুমি আমাকে পুরস্কার দাওনি তাই আমি খারাপ হয়ে যাব। অনেক সময় বাচ্চারা বলে না, বাবা মার কাছে জিদ ধরে, টিচারের কাছে জিদ ধরে, সেই প্যাম্পারিং। কিন্তু এখানে বিষয়টা আরো গভীর। আগে জেনে আসা উচিত বন্ধুরা, নরওয়ে আর গ্রিনল্যান্ডের মধ্যে সম্পর্কটা কি, তাহলে সবকিছু পানির মতো সহজ হয়ে যাবে। নরওয়ে গ্রিনল্যান্ডের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গভীর, কারণ ভাইকিং যুগের কথা মনে আছে? ভাইকিং সিরিজ আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন। ভাইকিংসের উপর হলিউডে প্রচুর মুভি হয়েছে। সেই ভাইকিং জাতি, সেই ভাইকিং যুগে নরওয়েজিয়ানরা গ্রিনল্যান্ডে বসতি স্থাপন শুরু করে, মানে থাকতে শুরু করে। আর তারপরে ডেনমার্ক নরওয়ে রাজ্যের অংশ হিসাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে চলে আসে, আমরা জানি। যদিও নরওয়ে 1930-এর দশকে গ্রিনল্যান্ডের কিছু অংশ দখলের চেষ্টা করেছিল, কিন্তু তখন যে আন্তর্জাতিক আদালতের রায় ছিল তা সেটা বাতিল করে দেয়। বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যা আমরা সবাই জানি, যার সঙ্গে নরওয়ের কোনো সরাসরি সার্বভৌম সম্পর্ক নেই। তবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র এখনো বিদ্যমান রয়েছে। মানে আমি যদি এগুলো তো বললাম আমি পুঁথিগত ভাষা, আমি যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে একসময় তাদের মধ্যে ছিল, সবকিছুই ছিল, বসতি স্থাপন সবকিছু ছিল, কিন্তু এখন ভৌগোলিকভাবে বা কাগজে কলমে ওইটা সম্পর্ক নেই, কিন্তু আত্মিক সম্পর্ক আছে। সে ভাইকিংয়ের কথা বললাম, আত্মিক সম্পর্ক রয়েছে। সংক্ষেপে বললে বন্ধুরা, নরওয়ের বসতি স্থাপনকারীরা গ্রিনল্যান্ডের প্রাথমিক ইউরোপীয় উপনিবেশিক হলেও ঐতিহাসিক চুক্তির কারণে এটি ডেনমার্কের অধীনে চলে যায়, এবং বর্তমানে নরওয়ের সাথে এর সম্পর্ক মূলত অতীতের ইতিহাস, তাদের সাংস্কৃতিক বন্ধনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, একই ধরনের কালচার। এবার সব ক্লিয়ার তো বন্ধুরা, ট্রাম্প কেন গ্রিনল্যান্ডের জন্য নরওয়েকে টেনে আনছেন? আরেকবার শুনে আসি, গ্রিনল্যান্ড যাকে বলা হয় ফিউচার ল্যান্ড, কি, কেন, কিভাবে এত গুরুত্বপূর্ণ।
এবার আসি গ্রিনল্যান্ডের প্রসঙ্গে। গ্রিনল্যান্ড কি? এটা একটা বিশাল দ্বীপ যেটা ডেনমার্কের অধীনে, তবে মোটামুটি শাসিত, মানে স্বশাসিত। এটা আর্কটিক অঞ্চলে অবস্থিত আর এখানে প্রচুর মূল্যবান খনিজ সম্পদ আছে। এই সব বিষয়ে ভুরি ভুরি ভিডিও আমি বানিয়েছি, আপনারা ভিডিও কন্টেন্ট দেখেছেন, ফিচার পড়েছেন, এবং যেহেতু এখন এই গ্রিনল্যান্ড ইস্যুটা সবার সামনে চলে আসছে, সেই জন্য ট্রাম্পের এই নতুন বক্তব্য, আরও কিছু নতুন ইনফরমেশন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সঙ্গে থাকুন, আরও তথ্য রয়েছে। ট্রাম্প বলেছেন আমেরিকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ দরকার গ্রিনল্যান্ডের উপর। বেশ ভালো কথা। তিনি বলেছেন এক উপায়ে বা অন্য উপায়ে, খেয়াল করবেন, তিনি বলেছেন এক উপায় বা অন্য উপায়ে আমেরিকা গ্রিনল্যান্ড নেবেই নেবে, মানে যে করে হোক হি ক্যাপচার ইট। এমনকি গত সপ্তাহান্তে তিনি টুইট করেছেন এখন সময় এসেছে এবং এটা হবেই। এখন মজার ব্যাপার হলো আমেরিকা তো ইতিমধ্যে গ্রিনল্যান্ডে একটা মিলিটারি বেস আছে, আমরা জানেন। ডেনমার্কের সাথে চুক্তিও আছে যেখানে আমেরিকা চাইলে তাদের উপস্থিতি বাড়াতেও পারে। তাহলে এত হুমকি ধমকির কি দরকার আছে বাবা? সৈন্য পাঠিয়ে দাও, বলবো যে নিরাপত্তা ইস্যু, বসে থাকো। কিন্তু ট্রাম্প থেমে নেই, শুধু কথায়। উনি যদি কথা বলতেন তাহলে সবাই একটু হাসাহাসি করতো, একটু ভয় পেত, কিন্তু তিনি কথার মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি সপ্তাহের শুরুতে হুমকি দিয়েছেন 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস আর ফিনল্যান্ডের ওপর 10% ট্যারিফ বসাবেন, পরে সেটা বাড়ে 25% করা হবে। কেন? কারণ এই দেশগুলো তার গ্রিনল্যান্ড পরিকল্পনায় আপত্তি করছে। ভুল করছে? কমেন্টে লিখুন। এখন ভাবুন তো বন্ধুরা, ইউরোপের এত বড় বড় দেশের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করে দেওয়া ইউরোপিয়ান ইউনিয়ন এখন পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে, কারণ তাদের কোনো উপায় নেই। তারা তো এমনি রাশিয়া থেকে বাস খেয়ে আছে, এখন আমেরিকা থেকে খেলে তাদের আর কোট প্যান্ট বিক্রি করে তখন ফুটপাতে বসে চা বিক্রি করতে হবে। তারা 93 বিলিয়ন ইউরো মূল্যের আমেরিকান পণ্যের উপর ট্যারিফ বসানোর কথা ভাবছেন। এবার আসা যাক ট্রাম্পের সেই নোবেল পিস গিফট রহস্য। গিফট কেন বললাম বন্ধুরা? একটু পর আপনারা তা বুঝতে পারবেন। এবার আসি নোবেল পুরস্কারের গল্পে। নোবেল শান্তি পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। এটা 5 সদস্যের একটি প্রাইভেট বডি। নরওয়ের পার্লামেন্ট এদের নিয়োগ দিয়ে থাকে, কিন্তু সিদ্ধান্ত তাদেরই, মানে সম্পূর্ণ স্বাধীন। এই যে বডিটা আছে, এই বডি যা সিদ্ধান্ত নেয় তারাই পুরস্কার পায় প্রতি বছর। দশকের পর দশক এই প্রথা চালু আছে। কিন্তু ট্রাম্প দাবি করেছেন তিনি 8 বা তার বেশি যুদ্ধ থামিয়েছেন। আর যুদ্ধ কতটা লাগিয়েছেন এটা কমেন্টে জানান বন্ধুরা আপনারা। তার মধ্যে তিনি এই পুরস্কারের সবচেয়ে যোগ্য প্রার্থী ছিলেন। কিন্তু গত বছর পুরস্কার গেছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনো মাচাদোর কাছে। মজার ব্যাপার হলো মাচাদো পরে তার পুরস্কারটা ট্রাম্পকে উৎসর্গ করেছেন এবং গত সপ্তাহে তাকে দিয়ে দিয়েছেন। তবুও ট্রাম্পের রাগ কমছে না। তিনি ছবি আছে, এভাবে দাঁড়িয়ে আছেন, তার পুরো ছবিটা নিয়ে গিফট তিনি করে দিয়েছেন। কিন্তু নরেন্দ্র বলেছেন নোবেল পুরস্কার গিফট করা যাবে না, কাউকে দান করা যাবে না, ত্যাগ করা যাবে না, কিছু স্ট্রিক্ট নিয়ম আছে। এনবিসির সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প জোর করে দাবি করেছেন নরওয়ের পুরোপুরি এটা নিয়ন্ত্রণ করে। তারা বলে তাদের কিছু করার নেই, কিন্তু আসলে সবকিছুই তাদের হাতে। তবে কথাটা কিন্তু সত্যি নয়। নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে থাকে, আসছে এবং ভবিষ্যতেও থাকবে। এ নিয়ে দুই দেশের কি রিয়াকশন তা জেনে আসি। এদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কিন্তু হাত গুটিয়ে বসে নেই। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন পরিষ্কার বলেছেন তারা চাপে পড়বেন না, তারা সংলাপ, সম্মান এবং আন্তর্জাতিক আইনে বিশ্বাস করেন। খুব সুন্দর সুন্দর কথা, একেবারে বই পুস্তকের মন ভালো করার মতো বাক্য। কিন্তু ট্রাম্প কাকু এই শব্দগুলো আমলে নেবেন? কি বলেন বন্ধুরা? কমেন্টে জানান। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লাস লোককে রামসমুসেন বলেছেন, কি বলেছেন? যারা আন্তর্জাতিক আইনে বিশ্বাস করে তাদের সবাইকে কথা বলতে হবে। ট্রাম্পকে দেখাতে হবে যে তাদের উপর চাপ দিয়ে কোনো লাভ নেই। গ্রিনল্যান্ড একটা গণতান্ত্রিক সমাজ এবং তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ ঠিক করবে, এটাই তাদের বক্তব্য। একজন রাজনীতিবিদ যখন বক্তব্য রাখে সব কিছু মনে করে তার নিয়ন্ত্রণে আছে। তিনি যা বলবেন জনতা তা খাবে, কিন্তু ঘটনা আলাদা। এই যে ন্যাটোর উপরে যে নিরাপত্তার ছাতা, এই ছাতাটা ধরে থাকে কে? আমেরিকা। বর্তমানে ট্রাম্প ধরে আছে। আস্তে করে এদিকে হেলে দিলে রোদে পুড়ে ছারখার হয়ে যাবে ন্যাটো। ইউরোপ শেষ, ইউ শেষ, ন্যাটো শেষ। তাই বলার কথা ঠিকই বলে, পরে ট্রাম্প কাকুর কাছে সরি বলে। একেবারে নোবেল প্রাইজ পাওয়ার পর যেভাবে স্পিচ দিতে হয় সেরকম স্পিচ
মারহাবা। ট্রাম্প এই সুন্দর সুন্দর কথা, তারা এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, আপনারা নিশ্চিত থাকেন বন্ধুরা। এবার আসা যাক ন্যাটোর কথায়, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা বন্ধুরা। এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে ন্যাটো। ডেনমার্ক এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো ন্যাটোর সদস্য, আমেরিকাও ন্যাটোর মূল সদস্য। পাওয়ার হচ্ছে ন্যাটোর পাওয়ার হচ্ছে আমেরিকা। কিছুক্ষণ আগে ছাতার কথা বললাম না, নিরাপত্তার ছাতা, সেটা এই জোটটা গত কয়েক দশক ধরে পশ্চিমা নিরাপত্তার ভিত্তি। ট্রাম্প তার মেসেজে স্পষ্ট করে লিখেছেন, ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন ন্যাটোর জন্য, আমেরিকাও কাজ করেছে। এখন ন্যাটোর উচিত আমেরিকার জন্য কিছু করার। এখন রিটার্ন দেওয়ার পালা হচ্ছে কার? ইউরোপের, ন্যাটোর। তিনি আরো বলেছেন, গ্রিনল্যান্ডের সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয় চীন রাশিয়ার হাত থেকে। আবার চীন রাশিয়াকে এখানে ইনক্লুড করে দিল। আবার এখানে শি জিনপিং আর পুতিন এন্ট্রি করলো, বেশ মজার তাই না বন্ধুরা? কারণ আছে, পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, আমি একে একে সব খোলাসা করছি। গত সপ্তাহে 8টা ন্যাটো দেশ গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছিল একটা রিকনেসান্স মিশনে। এটা আসলে রাশিয়ার আর্কটিক হুমকি মোকাবেলার জন্য পরিকল্পিত ছিল এবং আমেরিকাকেও যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল সেই সময়। কিন্তু ট্রাম্প মনে করছেন এটা আমেরিকার বিরুদ্ধে একটা সতর্কবার্তা। কিছু কূটনীতিক বলছেন, কি বলছেন? ট্রাম্প হয়তো আমেরিকান টিভি রিপোর্ট দেখে ভুল বুঝেছেন। একজন পশ্চিমা কূটনীতিক তো বলেই ফেলেছেন, সমস্যা হলো বিশ্বাস ভেঙে যাচ্ছে, ট্রাস্ট বলে আর কিছু নেই, ক্র্যাকডাউন। ট্রাম্প এখন সিদ্ধান্ত নিচ্ছেন আমেরিকান টিভি দেখে, জল্পনা কল্পনা করে, মানে কল্পনার বন্ধু কূটনীতিক মিত্রদের কথা শুনে নয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গেছে যে 2-1 দিনের মধ্যে ব্রাসেলসের জরুরি শীর্ষ বৈঠক ডাকা হয়েছে। ইউরোপীয় নেতারা আলোচনা করবেন কিভাবে এই সংকট সামলানো যায়। জার্মানির ভাইস চ্যান্সেলর এবং ফ্রান্সের অর্থমন্ত্রী দুজনে ট্রাম্পের ট্যারিফ পরিকল্পনাকে ব্ল্যাকমেইল বা খাস বাংলায় যদি বলি চাঁদাবাজি বলে নিন্দা করেছেন। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বলেছেন তারা কোনো বৃদ্ধি চান না, মানে ট্যারিফের বৃদ্ধি চান না, কিন্তু যদি অযৌক্তিক ট্যারিফ আরোপ করা হয় তারা জবাব দিতে পারবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আবার কি বললেন? তিনি বলেছেন ট্রাম্পের ট্যারিফ পরিকল্পনা সম্পূর্ণ ভুল, তবে তিনি মনে করেন না সামরিক পদক্ষেপ নেওয়া হবে। আসলে এই ব্রিটিশ ভদ্রলোক বোকা রাজ্যে বসবাস করেন, তার ভুল কয়েকদিনের মধ্যে ভেঙে যাবে। এবার আসি দাভোসের মুখোমুখি, এটা আবার কি? এদিকে আরেকটি মজার ব্যাপার ঘটতে যাচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলছে। এবার ক্লিয়ার তো? নরওয়ের পিএম স্টোর আগে যাওয়ার পরিকল্পনা ছিল না, কিন্তু এখন তিনি আজকালের মধ্যে সেখানে যাচ্ছেন, আর ট্রাম্পও সেখানে যাচ্ছেন। স্টোর বলেছেন তিনি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ ট্রাম্পকে ফোন কলের প্রস্তাব দিয়ে মেসেজ করেছিলেন পরিস্থিতি শান্ত করতে। গ্রিনল্যান্ড ফ্যাক্টর। এর আধা ঘন্টা পরে ট্রাম্প কি করলেন? সেই বিতর্কিত মেসেজ পাঠিয়ে দিলেন। জার্মানির চ্যান্সেলরও দাভোসে ট্রাম্পের সাথে দেখা করার চেষ্টা করবেন। তাই এক মহামিলন হতে পারে দাভোসে। একবার ভেবেছেন বন্ধুরা কি হবে? ট্রাম্প সবাইকে সাইজ করছেন, আবার হেসে হেসে সবার সাথে ছবিও তুলছেন। ট্রাম্প সাহেবের যে যুক্তি, আসলে সেটার ভিত্তিটা কত মজবুত, চলুন বন্ধুরা খোঁজ নিয়ে আসি। এবার একটু বিশ্লেষণ করা যাক। ট্রাম্প বলছেন ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না রাশিয়া বা চীন থেকে। তিনি প্রশ্ন তুলেছেন আদৌ তাদের মালিকানার অধিকার কেন থাকবে? কোনো লিখিত দলিল নেই, তবু শুধু শত শত বছর আগে একটা নৌকা সেখানে পৌঁছেছিল। তিনি একটু ফান করলেন। এখন এই যুক্তিটা কতটা শক্তিশালী? গ্রিনল্যান্ড 1800 শতক থেকে ডেনমার্কের অধীনে, আন্তর্জাতিক আইনে এটা একেবারে স্বীকৃত, আমেরিকা সে সময় দিয়েছিল। আর আমেরিকা তো নিজেই সেখানে বেস রেখেছে ডেনমার্কের অনুমতি নিয়ে। ট্রাম্প বলছেন জাতীয় নিরাপত্তার দোহাই দিচ্ছেন। ট্রাম্প বারবার এই দোহাইটা দিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি জাতীয় নিরাপত্তার নামে যে কোনো দেশ অন্য দেশের ভূখণ্ড দখল করতে পারে, তাহলে আন্তর্জাতিক আইন আর শৃঙ্খলার কি হবে? কিচ্ছু হবে না। এখন প্রশ্ন হলো এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মতে কয়েকটা সম্ভাবনা আছে, আপনাদের সঙ্গে সেটা মিলিয়ে নিন তো, যেটা মিলবে আপনারা সেটা কমেন্টে জানাবেন প্লিজ বন্ধুরা। প্রথম সম্ভাবনা, ট্রাম্প পিছু হটবেন। তার এই ধরনের বড় বড় হুমকি দেওয়ার অনেক ইতিহাস আছে, পরে তিনি পিছিয়ে যাওয়াকে শ্রেয় মনে করেন, মানে ভালো মনে করেন, তিনি সরে আসবেন। দ্বিতীয় সম্ভাবনা, বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাবে। আমেরিকা ও ইউরোপের মধ্যে ট্যারিফের লড়াই চলবে, যা দুই পক্ষের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। শুধু দুই পক্ষ না,
পুরো বিশ্ব এটাতে টালমাটাল হয়ে যাবে ইকোনমির দিক থেকে। তৃতীয় সম্ভাবনা, ন্যাটো দুর্বল হয়ে পড়বে। অলরেডি ভ্লাদিমির পুতিন সেটা করে দিয়েছেন। যদি আমেরিকা ও ইউরোপের মধ্যে বিশ্বাস ভেঙে যায় তাহলে এই প্রতিরক্ষা জোট আর আগের মতো কার্যকর থাকবে না। চতুর্থ সম্ভাবনা, কূটনৈতিক সমাধান। ভেরি গুড। হয়তো দাভোসে বা অন্য কোনো ফোরামে বসে আলোচনার মাধ্যমে এই সংকট মেটানো যাবে। তবে যেটা পরিষ্কার, ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ককে একটি বিশাল ধাক্কা দিয়েছে। নোবেল পুরস্কার ও মানসিকতার বিষয়। বন্ধুরা, এই পুরো ঘটনার সবচেয়ে চিন্তার বিষয় হলো একজন বিশ্বের নাম্বার 1 পরাশক্তির সর্বোচ্চ নেতা একটা পুরস্কার না পেয়ে এইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এটা কি পররাষ্ট্রনীতির ভিত্তি হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন করলাম, কমেন্টে জানান। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ঘটনার বিশ্লেষণ। ট্রাম্প, গ্রিনল্যান্ড, নোবেল পুরস্কার এবং একটা সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ, সাথে রাশিয়া, চীন, সব মিলিয়ে একটা বিস্ফোরক পরিস্থিতি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নাম্বার 1, আপনার কি মনে হয় ট্রাম্প আসলে গ্রিনল্যান্ড নেওয়ার চেষ্টা করবেন? নাম্বার 2, নোবেল পুরস্কার না পাওয়া কি সত্যি এই সিদ্ধান্তের পেছনে আছে নাকি অন্য কোনো কৌশলগত কারণ? নাম্বার 3, ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে এই সংকট মোকাবেলা করবে? নাম্বার 4, আর পুরো বিষয়টি নিয়ে চীন আর রাশিয়া কি গোপনে কোনো খেলা খেলছে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করুন যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার মোবাইলে বা ল্যাপটপে চলে যায়। প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, আফ্রিকা, কলম্বিয়া, সৌদি আরব, কুয়েত, মিশর, ইরাক, সিরিয়া, মধ্যপ্রাচ্যে যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিদায় নেওয়ার আগে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যার টাইটেল ছিল পোল্যান্ড চাই পুতিনের। এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেননি তারা মিস করেছেন, তবে আফসোস করার কোনো কারণ নেই। আজকের ভিডিওটি দেখার পর সেটাও দেখে নিন, অনেক তথ্য পাওয়ার সঙ্গে মজাও পাবেন আপনি। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও এমন বিশ্লেষণ নিয়ে হাজির হব। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই আল্লাহ হাফেজ।